জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহাঙ্গীর। আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ফকির শাহিন শাহ। তিনি একজন কবি লেখক। চলুন তার সাথে কথা বলে নিই। কেমন আছেন আপনি? আমার রুহের মালিক আমাকে ভালো রেখেছে, ভালো আছি, ধন্যবাদ জায়ানন্দিনীকে। জায়ানন্দিনীতে আপনাকে স্বাগত। সেই সাথে শুরু করছে আপনার ছোটবেলা দিয়ে। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আপনার কবিতা লেখা কিংবা কবিতা পড়া, গল্প পড়াটা শুরু কোথা থেকে সেটা শুনতে চাচ্ছি। আমার ছোটবেলাটা একটু অন্যরকম। আমি ছোটবেলা থেকে লেখালেখি করিনি। আমার লেখালেখিটা শুরু হয়েছে 2016 সাল থেকে। ছোটবেলাতে আমি খুব ধর্মভীরু ছিলাম, আল্লাহ প্রেমিক ছিলাম, এই ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলাম। লেখালেখিটা আসছে, আমি তেমন বইও পড়তাম না, হাদিস টাদিস এরকম কিছু পড়তাম। তো এক সময় স্রষ্টাকে বুঝতে জানতে চাওয়ার জন্যে ঐশিক গ্রন্থ যেটা আল কোরআন, সেটা পড়তে গিয়ে আমি একটা আয়াত দেখছিলাম যে সৃষ্টি সম্পর্কে ভাবো, তারাই তো সফল যারা সৃষ্টি সম্পর্কে ভাবে। তো ওই আয়াতটা দেখার পরে আমি ভাবলাম সৃষ্টি, সবুজ প্রকৃতি এবং আমি তো একটা সৃষ্টি। এই সৃষ্টি ভাবতে গিয়ে আমার ভেতরে একটা ভাবনা। তারপর লেখালেখির জগৎটাতে আসা হচ্ছে, আমি একটু লালন দর্শনটাকে ভালোবাসি। তো আমি ওই লালনের গানটা শুনতাম, নিজেকে জানার একটা চেষ্টা করতাম। সেখান থেকে আমি কবিতা প্রথমে লিখতাম না। আমার লেখালেখিটা শুরু হয়েছে গীতি কবিতা দিয়ে। আমাদের ওদিকে একটা পরিত্যক্ত শূন্য ভিটা আছে। আপনাদের গ্রামের বাড়ি? হ্যাঁ, আমার গ্রামের বাড়িটা হচ্ছে শরীয়তপুর জাজিরাতে। তো ওখানে একটা পরিত্যক্ত ভিটা আছে, বেশ ওইখানে প্রায় 12+ বছর হয়ে গেছে আমি প্রকৃতির মধ্যে কাটাইছি। তো ওইখান থেকে বসে থেকে প্রথমে কেমন যেন সুর ভালো লাগতো, তো আমি গীতি কবিতা রচনা করি। তো গীতি কবিতা রচনা করতে করতে প্রায় এক ধাক্কাতেই প্রায় 500 গান লেখা হয়েছে। তো লেখা হওয়ার পরে একদিনকে এই কবিতা যে আমি লিখবো এটা আমার ভেতরে ছিল না। তো আপনার বলা যায় যে এটা একটা অন্যরকম বিষয়। যেমন আমি একদিনকে শুয়েছিলাম, তো বিকেল বেলা, তো সেদিন স্বপ্নে, মানুষের যে স্বপ্ন দেখে, স্বপ্নে দেখতেছিলাম যে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কাঁধে একটা ওই কেরুয়া পাউলের মতো একটা ছোলা আছে। ঠিক ওইটা দেখার পরে আমি ভাবলাম যে বিষয়টা, তো ভাবার পরে আমি ওইটা দিয়ে একটা কবিতার মতো অন্তমিল, যেটাকে বলে অন্তমিল লেখা শুরু করি। কত সালে এটা? এটা তো প্রায় হবে 19 বা 18 দিকে হবে। ঠিক আছে, তো লেখা শুরু করলাম, ওইখান থেকে আমার কবিতা লেখা। ঠিক আছে, তার আগে আমি গীতি কবিতাই লিখতাম। তো একটা বিষয় হয়েছে কি যে আমার প্রথম বইটা 2020 সালে হয়েছে। আপনার প্রথম বইটা কি ছিল? পাতাছড়া দিবস ছিল। এটা একটা বই ছিল, পাতাছড়া দিবস। তারপরে আসলে এটা। তো একটা বিষয় হচ্ছে কি, দেখেন আমরা কবি বা অকবি হই, যাই হই, প্রথম কবিতার বইটাতে আপনার কতগুলো কবিতা সম্পাদন ছিল? ওইটার মধ্যে কবিতা ছিল তো প্রায় 50 থেকে 55টা এরকমই ছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কবি হই বা অকবি হই, আপনার একটা সন্তান যখন জন্ম নিলে, তো ও যদি একটা পা ল্যাংড়াও হয় বা বোবাও হয়, তিনি কিন্তু আপনার সন্তান। অবশ্যই। তদ্রুপ আমরা ছোট থেকে যা লিখি, কবি বা অকবি হই, ওটা আমার একটা সন্তান। তো আমার একটা বিষয় হচ্ছে কি, আমি যে প্রথমে যা লিখি, পরবর্তীতে আমি ইয়া করি ওটাকে ওটার যে ভালো কিছু লেখা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দু চাইলে লিখে, অল্প কিছু লিখে আরেকটা কবির ব্যাপারে আলোচনা সমালোচনা করি, তবে আলোচনা সমালোচনাটাও করা দরকার। হ্যাঁ, কিন্তু আমরা কি আমার দিকে তাকাইছি যে আমি কতটুকু লিখতে পারি? যেহেতু আপনি কবিতা লিখেন, আপনার পছন্দের কবি কে ছিলেন, কিংবা কার কবিতা আপনাকে অনেক বেশি উৎফুল্ল করেছে, কার কবিতা দেখে আপনি অনেক বেশি আনন্দিত হন? প্রথমত আমি
পালন করানো, সেক্ষেত্রে আমি লালনকে খুব ভালোবাসি। লালন, তারপরে মনমোহন দত্ত, এরপরে যে আছে আমাদের নজরুল, তারপরে একজন আছে যে রজনীকান্ত সেন, এই ব্যক্তিটা আমার ভালো লাগে। আপনার হচ্ছে এই বই মেলাতে আপনার সাথে সাথে আরো অনেকের কবিতা বের হয়েছে, হ্যাঁ, কতজন লেখকের কবিতা আপনার পড়ার এখন পর্যন্ত সুযোগ হয়েছে? হয়েছে অনেকের, সমসাময়িক তো সবার হ্যাঁ পড়া। অনেকটাই পড়া হয়েছে। আর সমসাময়িক বলতে আমার সিনিয়র যদি একটু বলি, তাদের মধ্যে প্রিয়াস মজিদ আছেন, তারপরে প্রহরী কন্যা আছে, এই দুজন ব্যক্তিকে আমার ভালো লাগে আর পড়ি। হ্যাঁ, আমরা তাহলে আমাদের আলোচনা আরো ভিতরে যাওয়ার আগে আমরা আপনার একটা কবিতা শুনে নিই, যেটা আপনার হ্যাঁ। এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমি আপনার পছন্দ অনুযায়ী আমরা যে কোনো কবিতা শুনবো। আমি কবিতাটা যখন লিখি, আমার এই জীবন সফল বইটা লেখার সময় চরম একটা অনুভূতির ভেতর দিয়ে আমি গেছি। হতাশা ছিলাম, বেকার ছিলাম ইত্যাদি, এখনো আছি। সেখান থেকে শূন্যতা, চতুর্দিকে শূন্যতা নিয়ে আমার এই কবিতাটা লেখা। ঠিক একটা সন্ধ্যার সময় একটা পাখি যেমন খড়কুটো নিয়ে ফিরে যায়, ওইটা দেখে এটা লেখা। তো কবিতাটার নাম হচ্ছে পাখির ঠোঁটে জীবন। আচ্ছা। সোনালি সন্ধ্যা, চারিদিকে নামছে আধার, খড়কুটো ঠুটি দিয়ে নিরে ফিরছে পাখি। সারাদিন পর কার আশা ফিরছে রে, কার মায়ের ভেজা সোনালি দুটিয়া। আমাকে কি যেন ইশারা করে পাখি, ইশারা করে তার ঠোঁটের শুকনো খড়কুটো। জীবনের ইশারা, বেদনার ইশারা, ইশারা করে চিবিরি চিবিকা এক। সোনালি সন্ধ্যা, চারিদিকে নামছে আধার, সারাদিনের জীবিকা নিয়ে নিরে ফিরছে পাখি। ছুটকি শুকনো খড়কুটো নাকি জীবন, এত আদরে ফিরছে নিরে ছোটে রাখি। আধারের সন্ধ্যা ঘুরিয়ে এলো বুঝি, আর কতদূর তীর বাঁধা কাশে সেই বল। তোমরা দেখো শুক্ল খড়কুটো, আমি দেখি পাখি ছোটে জীবন। অসম্ভব সুন্দর একটি কবিতা, শুধু সুন্দর বললে ভুল হবে, বাস্তবমুখী কবিতা। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে এই কবিতাটা খুবই জড়িত। আপনার এই বছর বইমেলার পরিস্থিতি কেমন লেগেছে, কিংবা বইমেলা কেমন লেগেছে গত কয়েক বছরের তুলনায়? আচ্ছা, গত কয়েক বছরের তুলনায় বছরের বইমেলাটা একটু ব্যতিক্রমী, যা একটু অন্যরকমই। কেউ আসছে, কেউ নিজের মতো করে চলছে, কেউ বই কিনছে, কেউ কিনছে না, এভাবে একটু অন্যরকমই আমি দেখলাম। এবং এটার কাছ থেকে কিছু শিক্ষাও পেলাম, যে আসলে বর্তমানে পাঠক কি চায়, কোন ধাঁচের লেখা চায়, কেমন ধাঁচের লেখা চায়, ওটাও বুঝতে পারলাম। ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি যে পাঠক কি চাই, কেমন ধাঁচের লেখা চাই, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পেরেছি যে পাঠক, আমরা হচ্ছে কি, আমাদের মস্তিষ্ক বর্তমানে বিকৃতি হয়ে গেছে। যেমন আমরা দর্শন বুঝি না, আমরা ধর্ষণটা বুঝি একদম। সুতরাং আমরা যেই লেখাতে আত্ম উন্নয়ন হয় কিংবা আমাদের কিছু রস পাওয়া যায়, ওই লেখাটা আজকাল চলছে না। আজকাল এমন লেখাটা চলছে যে প্রিয়দর্শীর চুল আমার শার্টের বোতামে আটকে গেল, ওই চুল ছাড়াতে গিয়ে ছিঁড়ে গেল। এই ধরনের লেখাগুলা চলছে বেশি এখন। যারা কিনছে বা যারা লিখছে, কবি দোষ না, দোষ আমাদের, আমরা কেন কিনব? তো সেখান থেকে দেখলাম যে মানুষ আজকাল সস্তা জিনিসগুলাকে পছন্দ করছে। তো তাই বলে কি দর্শনটা কি পছন্দ করে না? একটা বিষয় হচ্ছে কি, প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন। আমিও প্রেমের মধ্যে দর্শন খুঁজে পাই, প্রেমের মধ্যে দর্শন থাকতে হয়, কেননা প্রেমটা সর্বশ্রেষ্ঠ দর্শন। এখন সাধারণ কথা দিয়ে লেখা যায়, কিন্তু একটা কথা হচ্ছে যে
সেলিব্রিটি হওয়ার চেয়ে গ্রহণযোগ্য হওয়াটা জরুরি। সুতরাং এই আমাদের সেলিব্রিটি এখনকার সিচুয়েশনটা গ্রহণযোগ্যতা থেকে হচ্ছে সেলিব্রিটি হতে বেশি বৃদ্ধি পাচ্ছে। এখন এই সেলিব্রিটি হওয়া যায়, কিন্তু এটা কতদিন থাকবে? ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আপনার কি মনে হয় এই যে পরিস্থিতিটা চলছে, হ্যাঁ, এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, কারণ আমাদের নতুন যে জেনারেশন চলছে তাদের তো একটা সুস্থ পরিবেশ, সুস্থ পাঠ্য ব্যবস্থা দিতে হবে। তার জন্য আমাদের করণীয় কি, কিংবা আরো যারা নতুন কবি লেখক রয়েছেন, কিংবা ফিউচারে ভবিষ্যতে যখন আরো নতুন কিছু কবি লেখক আসবে যারা চাইবে লিখতে, কিংবা যাদের ইচ্ছা থাকবে লিখতে, তাদের জন্য আমরা কেমন একটা পরিবেশ তৈরি করতে পারি, আর তার জন্য করণীয় কি? তার জন্য করণীয়টা কি? আমাকে আপনাকেই করে করতে হবে আমাদেরকে। আমরা লিখে যাব আমাদের মতোই। যে একটা কথা হচ্ছে যে পানি বা জল তাদেরকে পথ দেখাতে পারে না, পানি নিজ ইচ্ছাতেই পথ খুঁজে নেয়। কিন্তু আমরা লিখে যাব, আমরা যারা আছি, যারা পানির মতোই হবে, ওরা ঠিক একটা সময় জায়গায় এসে পথ খুঁজে নেবে। আমরা আমাদের আলোচনার শুরুতে আপনার কবি হয়ে ওঠার গল্প শুনছিলাম। কবি হয়ে ওঠার যে গল্পটা, সেটা আপনি বই প্রকাশের জায়গাটায় কিভাবে আসবে? আপনি তো একদিন এটা এই পথটা তৈরি হয়নি, সেই গল্পটা জানতে চাচ্ছি। যে আমার কবি হওয়ার পেছনে ওই যে বললাম যে আমি সৃষ্টি সম্পর্কে একটু ভাবনা চিন্তা করতাম। তো সেখান থেকে গীতি কবিতা লেখা, ওটাকে সুরারোপ করা, নিজের গান নিজে সুরারোপ করা। আপনি গানও লিখেন? হ্যাঁ, আমি প্রথমত আমি গীতি কবিতাটাকে আমরা যদি সম্ভব হয় আপনার কণ্ঠে একটা গীতি কবিতা আপনার লেখা শুনতে পারবো কিনা? হ্যাঁ, চেষ্টা করবো। আমি তো ভালো গাইতে পারি না, কোনো সমস্যা নেই, আমাদের দর্শক তা বুঝবে। কিন্তু আপনার লেখা, আপনি যেহেতু গীতি কবিতা, অবশ্যই অবশ্যই আমরা শুনতে চাই। জি। তো সেখান থেকে ওই লেখালেখিটা তো একটি করে আমি তারপরে ওই যে কবিতা লেখা তুললাম। তো কবিতা লিখতে লিখতে এক সময় মনে হলো যে আমি একটু প্রকাশ করে দেখি। তো ওই সময়টাতে এই প্রকাশের আপনার পথটা কেমন ছিল? কঠিন নাকি সহজ? প্রকাশের পথটা আমার কাছে সেই সময় বাবা ছিলেন, তো বাবা থাকার কারণে আমার কাছে কঠিন মনে হয়নি। বাবা সাপোর্ট দিচ্ছেন, ওটা করছি। তো ওটা করার পরে আমি মনে করতাম কি যে আমরা অন্য সব পণ্য যেভাবে বাজারে দেখি ঠিক ওইভাবেই বোধ হয় বই কেনা বেচা হয়। তো আমি ভাবছিলাম ওটা, তো ওই কারণে আমি বইটা পড়ছিলাম আনন্দ নিয়ে। কিন্তু ওইটা করার পরে আমার জীবনের প্রথম বই, আমি এতটা আনন্দিত হয়েছিলাম যা ভাষায় বলার মতো না। কিন্তু একটা বিষয় হয়েছে কি, আমার ওই বইটা মেলাতে এক কপিও বিক্রি হয়নি। কেন বিক্রি হয়নি? আমি তো জানতাম যে বোধ হয় বই অন্যসব পণ্যের মতো কেনা বেচা হয়, কিন্তু বইয়ের যে পাঠক তৈরি করতে হয় বা এটা, হ্যাঁ, ওইগুলো আমি জানতাম না। তো বই বিক্রি না হওয়াতেও আমি যে একটা আনন্দিত হয়েছিলাম, পরবর্তীতে যে বইগুলো আসছে ওরকম আর একটা আনন্দ লাগেনি। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে আপনার গীতি কবিতাটা শুনি একটু। আমার গীতি কবিতা গানটা, আমার গানগুলো হচ্ছে ভক্তিমূলক গান, বলতে আধ্যাত্মিক চিন্তা চেতনা। আমরা শুনি। হ্যাঁ, যে আমি তাহলে গানটা গাচ্ছি। ওরে এই দুনিয়ায় আমার হৃদয় রে, ওরে এই দুনিয়া আমার হৃদয় রে, হলক করে জেনে গেছি যে কটা দিন আছি মহান, যেন আমি তরে যাচ্ছি, যে কটা দিন আছি মহান, যেন আমি তরে যাচ্ছি। দুনিয়া হয় এই দুনিয়া, দেখছি মহান করবুনিয়া, দুই মিয়া হয় এই দুনিয়া, দেখছি মহান করবুনিয়া। আরে ভাবনা এখন তোরে দিয়া, ভাবনা এখন তোরে দিয়া, পাইলে তোরে প্রাণে বাঁচি, যে কটা দিন আছি মহান, যেন আমি তরে যাচ্ছি। এই
দুনিয়া শুধু হাহি, এত পরে বুঝলো শাহি। এই দুনিয়া শুধুই হাহি, এত পরে বুঝলো শাহি। করে শক্তি দে তুই হতে গহীন, শক্তি দে তুই হতে গহীন, পরিষ্কার হইবি হাসি। যে কটা দিন আছি মহান, যেন আমি তরে যাচ্ছি। দারুণ শাহিন ভাই, অসম্ভব সুন্দর একটি গীতি কবিতা শোনালেন আমাদের। আপনার যে প্রথমবার 2020 যখন বই প্রকাশ হয়, আপনার তখন কোনো বই আপনার বিক্রি হয়নি, পরবর্তীতে কি ওই বইগুলো বিক্রি হয়েছিল? হ্যাঁ, পরবর্তীতে ওটা আমার কাছ থেকে অনেকে কুরিয়া করে নিয়েছে। তারপরে এলাকার বন্ধু বান্ধব যারাই আছে ভাই ব্রাদার, ওরা নিচে এক দুই করে নিয়েছে, আর কিছুটা রয়ে গেছে, পচে পড়ে গেছে। এবারের কবিতা যখন আপনার এবারের বইটা প্রকাশ হলো, তার আপনি কেমন সাড়া পেলেন? না, এটা মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। এই কারণ ওই যে বললাম যে এখন পরিচিতিটা হয়েছে, তারপরে অনেক সাথে পরিচিতিটা থাকা লাগে, তাহলে যেমন বইটা হয় না। তো এবারে মোটামুটি ভালোই সাড়া পেয়েছি আমি, আশা করি আরো হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি শুধু কবিতাই লিখবেন, নাকি আপনার গল্প, উপন্যাস, ছোট গল্প এসব লেখারও হাত রয়েছে, কিংবা আপনি এসবও লিখতে চাচ্ছেন আস্তে আস্তে সময়ের সাথে? হ্যাঁ, আমি গীতি কবিতাটা তো যে লিখি, কবিতাও লিখি। আমি ছোট ছোট উক্তি, কথা, ওটাকেও ভালোবাসি, ওটাও লিখবো, গল্প লিখবো, উপন্যাসও লিখবো। আস্তে ধীরে সকল শাখাতেই আমি যেতে চাই, চেষ্টা থাকি। আপনার উপন্যাস, কার উপন্যাস আপনার ভালো লাগে, জীবনের সাথে মিল পান? উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন। এদেরটা আমাকে খুব বেশি টানে। ঠিক আছে, এছাড়া পরবর্তীতে এমনি ছোটখাটো যারা আছে তাদেরটা পড়া হয়েছিল, ঠিক আছে, ওরকম ভাবে না। তবে আমি রবীন্দ্রনাথের উপন্যাস পড়া হয়নি। রবীন্দ্রনাথের উপন্যাস পড়া হয়েছে। যেহেতু আমাদের বইমেলা শেষ, এখনকার আপনার যে প্রকাশিত বইটি রয়েছে সেটা নিয়ে এখনকার আপনার কাজ কি, কিংবা আপনি এখন এটাকে নিয়ে কিভাবে আগাবেন? হ্যাঁ, এখন যেটা আছে উৎসব বা যেখানে যারা এটাকে পাবলিশ করে তাদের সাথে যোগাযোগ করে এটাকে ইচ্ছা আছে পাঠকের হাতে পৌঁছে দেওয়া, যে কোনো ভাবে হোক, যে কোনো মাধ্যমে থেকে পাঠকের হাতে পৌঁছে দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার একটি কবিতা দিয়ে। আচ্ছা, আমি জয়ানন্দিনীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং জয়ানন্দিনীর যারা আছেন প্রত্যেকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি কবিতাটি পড়ছি। শুধুই খেলে যাচ্ছি শিশির বিন্দুর মতো ঘাসে, পাখির কত আকাশে, বৃক্ষের ডালে। শুধুই খেলে যাচ্ছি কেবল শিশুর মতো মায়াময় দুধরে। আমি যেন এক ঘাস করি, আমার খেলা শুধু ঘাসে ঘাসে, পাতায় পাতায় খেলে যায়, কেবল খেলে যায় জীবনের খেলা, একাকী নীরবতা। এই খেলা কেবল প্রেমিকের, বিরোধী, প্রকৃতির ভেতর প্রকৃতি, ঘাসের ভেতর ঘাসে, মানুষে খেলে যাচ্ছে খেলা হাজার হাজার বছরে। শুধুই খেলে যাচ্ছি বৃক্ষের মতো রোগ বৃষ্টিতে, ঝরা পাতার মতো পাতার স্তূপে, দুইলের মতো শীষ দিয়ে চলেছি বিরতি। খেলে যাচ্ছি প্রকৃতির ভেতর নিঃশব্দে, চুপে। এই তো খেলা, জীবনের খেলা। শুধুই খেলে যাচ্ছি সবুজ ফলনির কোণে, শুধুই খেলে যাচ্ছি কেবল শিশুর মায়ের উদরে। অসম্ভব দারুণ, আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের গল্প।
কবিতার গল্প, কবির গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো নতুন কবিকে নিয়ে নতুন আলোচনায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গে থাকবেন।